ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ, নাস্তিক এবং আস্তিক। নাস্তিক হচ্ছে তিনটি: চার্বাক, বৌদ্ধ এবং জৈন দর্শন। আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই ছয়টি দর্শন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে, তখনই মনে হয় যে এটা গুরুগম্ভীর কোনো বিষয়। এটা সত্যি কথা, কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর। কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি। 16টা পর্ব, এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোসফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায়, সেটাই কিন্তু প্রচেষ্টা। ডক্টর জয় ভট্টাচার্য, যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ, তিনি এই 16টি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোসফিকে আমাদের সামনে সরলতরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল। আমরা ষড় দর্শনের অন্তর্গত সাংখ্যযোগ দর্শনের আলোচনায় ব্যাপৃত আছি। এর আগের দিন আমি বলেছি যে সাংখ্য দর্শন মতে তত্ত্ব দুইটি: প্রকৃতি এবং পুরুষ। প্রকৃতি অর্থাৎ অনাত্মা, জড়স্বরূপ, আর পুরুষ অর্থাৎ জীবাত্মা, চৈতন্য স্বরূপ। সোজা কথায় জড় এবং চৈতন্য, এই দুইটিকেই সাংখ্যশাস্ত্রে দুটি তত্ত্ব বলে স্বীকার করা হয়েছে। এখন এই প্রকৃতি তত্ত্বের আলোচনায় এ কথাটা বলা প্রয়োজন যে প্রকৃতি হচ্ছেন ত্রিগুণাত্মিকা। গুণত্রয়ানাং সাম্যাবস্থা প্রকৃতি। সত্য, রজ, তম, এই যে ত্রিগুণ, এই তিন গুণের যে সাম্যাবস্থা, তাকেই সাংখ্যশাস্ত্রে প্রকৃতি বা প্রধান বলা হচ্ছে। প্রকরতি ইতি প্রকৃতি, এইরূপ ব্যুৎপত্তি অনুসারে প্রকৃতি শব্দের অর্থ দাঁড়াচ্ছে উপাদান। তিনি বলছেন এই যে জড় জগৎ, এই সমস্ত কিছুই হচ্ছে প্রকৃতি বা প্রধানের কার্য বা পরিণাম। দৃষ্টান্তে বলা যায় যে একতাল মাটি হচ্ছে উপাদান, তা দিয়ে তৈরি হলো হরেক রকম পুতুল, গ্লাস, থালা ইত্যাদি, বাটি ইত্যাদি। এই গ্লাস, থালা, বাটি, এই মাটির এই সমস্ত জিনিসের উপাদান হচ্ছে মৃত্তিকা। ঠিক সেই রকম তিনি বলছেন অনাত্মস্বরূপ এই যে প্রধান বা প্রকৃতি, অচেতন জড়, সেইটিরই পরিণাম হচ্ছে এই জগৎ। যা কিছু সমস্ত হচ্ছে এই প্রকৃতির পরিণাম। পরিণাম অর্থাৎ ট্রান্সফরমেশন। এর সপক্ষে সাংখ্য শাস্ত্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে যুক্তি, সেটা সৎকার্যবাদ নামে পরিচিত। সৎকার্যবাদের মূল যুক্তি হচ্ছে না সত ভাব বিদ্যতে, অথবা না সত বিদ্যতে ভাব। অভাব থেকে, অসৎ থেকে কখনো সৎ আসে না। তাই সাংখ্যশাস্ত্রে জোর দিয়ে বলা হচ্ছে যে এই যে একতাল মাটি উপাদান, এর মধ্যেই তার যে পরিণামগুলি, সেগুলি প্রচ্ছন্ন বা অব্যক্ত হয়ে আছে। যে কুম্ভকার, সে তার যন্ত্রাদির সাহায্য নিয়ে ওই যে
পরিণামগুলি তাদের ব্যক্ত করে। ঠিক সেরকমভাবে এই প্রকৃতির ভিতরে সমস্ত কিছু অব্যক্ত হয়ে আছে, কালে সেগুলি ব্যক্ত হয়, অর্থাৎ প্রকাশ পায়। তাই জন্যে প্রকৃতির আর একটা নাম বলছেন অব্যক্ত। কীরকম? ঈশ্বরকৃষ্ণ সাংখ্যকারিকায় যেটা বলেছেন তার উপরে বাচস্পতি মিশ্র সাংখ্যতত্ত্ব কৌমুদী টিকায় একটা দৃষ্টান্ত দিয়েছেন, অনবদ্য দৃষ্টান্ত। তাতে তিনি বলছেন কূর্মচরণ। কূর্ম মানে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ কী করে? লিম্বস অব দি টর্টয়েস সেগুলো গুটিয়ে রাখে, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে না, কিন্তু সেগুলো রয়েছে, অব্যক্ত অবস্থায় আছে। এইবার সময়ে সে লিম্বসগুলো অর্থাৎ পাগুলো বের করে আস্তে আস্তে চলে। ঠিক সেই রকম কালে এই প্রকৃতি থেকেই সমস্ত কিছু ব্যক্ত হয়েছে। তার আগে প্রকৃতির মধ্যে সমস্ত কিছু অব্যক্ত ছিল, অর্থাৎ অপ্রকট অবস্থায় ছিল। এই ঘরে এত আলো জ্বলছে, আলো নিভে গেলে এই আলমারি, খাট, ড্রেসিং টেবিল, অমুক তমুক সমস্ত কিছু কিন্তু অব্যক্ত হয়ে থাকবে। কিন্তু তারপরে যখন আলো জ্বালানো হবে সেগুলো প্রকাশ হবে। এমন কিছু নয় যে যা ছিল না তা প্রকাশ পাবে, ছিল যা, অব্যক্ত ছিল যা, তাই প্রকাশ পাবে। এইভাবে সাংখ্যশাস্ত্র বলছেন প্রকৃতির প্রথম পরিণাম হচ্ছে বুদ্ধি, যার অন্য নাম মহত্তত্ত্ব। বুদ্ধিতত্ত্বের পরিণাম হচ্ছে অহংকার তত্ত্ব। অহংকার মানে হচ্ছে অভিমান ও অহংকার, আমি, আমার এই বোধ, এটাই হচ্ছে অহংকার। প্রথম যে বুদ্ধিতত্ত্ব তার অন্য নাম মহত্তত্ত্ব, ইন্টেলিজেন্স। তারপর থেকে আসছে সেন্স অফ আই অ্যান্ড মাইন্ড। এই যে অহংকার তত্ত্ব, সেই অহংকার তত্ত্ব থেকে আসছে একাদশ ইন্দ্রিয় এবং সেই সঙ্গে পঞ্চতন্মাত্র। আর পঞ্চতন্মাত্রের পরিণাম হচ্ছে পঞ্চমহাভূত। এই হচ্ছে সাংখ্যের বক্তব্য। একটু হিসাব করলে আমরা দেখতে পাব বুদ্ধিতত্ত্ব, তারপরে অহংকার তত্ত্ব, পুরুষ প্রকৃতি, বুদ্ধিতত্ত্ব, অহংকার তত্ত্ব চারটে। তারপরে আসছে একাদশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি কর্মেন্দ্রিয় অর্থাৎ বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। পায়ু এবং উপস্থ দ্বারা গুপ্ত ইন্দ্রিয়দেরই বোঝানো হচ্ছে। এগুলি হচ্ছে কর্মেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং সেই সঙ্গে মন। এইগুলি হচ্ছে একাদশ ইন্দ্রিয়। তার সঙ্গে আসছে পঞ্চতন্মাত্র, রূপ তন্মাত্র, রস তন্মাত্র, স্পর্শ তন্মাত্র, গন্ধ তন্মাত্র এবং শব্দ তন্মাত্র। এই যে পঞ্চতন্মাত্র, তাহলে হিসাব করেন, তার থেকে আসছে পঞ্চমহাভূত, পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ। সাংখ্য শাস্ত্রে কিন্তু আকাশকেও অহংকারের পরিণাম বা বলতে পারেন প্রকৃতির পরিণাম বলে স্বীকার করা হয়েছে। একটু হিসাব করলে তাহলে বোঝা যাচ্ছে পুরুষ আর প্রকৃতি দুই তত্ত্ব, তারপরে বুদ্ধি, অহংকার, তারপরে একাদশ ইন্দ্রিয়, সঙ্গে পঞ্চতন্মাত্র, তারপরে পঞ্চ মহাভূত। এইভাবে পঞ্চবিংশতি তত্ত্বের কথা সাংখ্যশাস্ত্রে স্বীকৃত হয়েছে। কিন্তু কথাটা এই, সাংখ্য বলছেন যে এই যে পঞ্চবিংশতি তত্ত্ব, এই বুদ্ধি থেকে আরম্ভ করে মহাভূত পর্যন্ত সমস্তই কিন্তু প্রকৃতি বা প্রধানের পরিণাম। এগুলি কিন্তু স্বতন্ত্র নয়। এগুলি কিন্তু যেমন মাটি যদি উপাদান হয়, মাটি থেকে যা তৈরি হলো তাও অফ দ্য নেচার অফ আর্থ, তাও মাটি, কাঠ দিয়ে যা তৈরি হলো সেগুলো অবশ্যই অফ দ্য নেচার অফ উড,
এরকম। এই হচ্ছে সাংখ্যের প্রকৃতিতত্ত্ব সম্পর্কিত কথা। কিন্তু কথাটা হচ্ছে এই প্রকৃতির যে গুণত্রয়, সত্য রজতম যেটা বলছিলাম, এই গুণত্রয়, গুণ মানে কিন্তু কোয়ালিটিস নয়, গুণ মানে হচ্ছে বন্ধন। বন্ধন কার পক্ষে বন্ধন? পুরুষ অর্থাৎ চৈতন্য স্বরূপ যে জীবাত্মা, তার পক্ষে বন্ধন। সাংখ্য বলছেন অনাদি অবিবেক বশত, আগের দিনও বলেছি, অনাদি অবিবেক বশত এই বন্ধন প্রকৃতি পুরুষের রয়েছে। সেই কারণেই তাকে ত্রিবিধ দুঃখে ভোগ করতে হচ্ছে। পুরুষের কর্তৃত্ব নেই, কিন্তু ভোক্তৃত্ব আছে, যদিও সেটি আভিমানিক। কিন্তু যাই হোক, সাংখ্য বলছেন যে যখন নাকি অবিবেক দূর হবে, অর্থাৎ বিবেকোদয় হবে পুরুষের, জীবাত্মার, তখনই কিন্তু এই যে বন্ধন এটা দূর হবে এবং হয়ে পুরুষ হয়ে যাবে কেবল। অর্থাৎ প্রকৃতি আছে, স্বতন্ত্র হয়ে আছে, পুরুষ আছেন বা জীবাত্মা, চৈতন্যস্বরূপ জীবাত্মা আছেন, সেইটি কিন্তু স্বতন্ত্র হয়ে যাবে। সেই জন্য বলছেন মুক্তির অন্য নাম হচ্ছে কৈবল্য, কেবল হয়ে যায়। কিন্তু কি করে সেটা সম্ভব? কি করে এইটি সম্ভব? এই অতি দুরূহ পথটি নির্দেশ করা হয়েছে মহর্ষি পতঞ্জলি প্রদত্ত যোগ দর্শনে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন, কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা, বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই। আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই, এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য, যারা স্টুডেন্ট, অফিসে কাজ করেন, সরকারি বেসরকারি দু জায়গাতেই, তারাও দেখুন। সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন, এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত, সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি? দেখুন, আর পাশে রাখুন হিরণ্যগর্ভ অফিসিয়ালকে, পাশে রাখুন আপনাদের জেসিকে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। নমস্কার।